বলরাম পরশুরামকে ভেবেছিল আর বেঁচে নেই, তাই তো মায়া বলরাম পরশুরামকে হঠাৎ করে দেখতে পেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে পরশুরাম নিজের মনের মধ্যে একটা বিশ্বাস জমিয়ে রেখেছে যে তার ভালোবাসা টটিনি কখনো তাকে মারতে চায়নি। অন্যদিকে বলরাম মায়া তার খোঁজে বেরিয়েছে। ওদিকে পরশুরাম সৌরভকে টার্গেট করে এগিয়ে আসছে। বলরাম মায়াকে দেখতে পেয়ে গাছের দিকে লুকিয়ে পড়ে, আর বলরাম পরশুরামকে দেখতে পেয়ে যায় আর বলে পরশুরামের নামে বলরাম এত প্রশংসা করছে, তাকে দেখতে পেয়েছে। পরশুরাম যেটা ঠিক বুঝতে পেরে যায়। আজকে বলরাম ভীষণই খুশি, কারণ তার এতদিনকার বন্ধু হারিয়ে গেছিল। নিজের চোখে দেখে সে আর বিশ্বাস করতে পারেনি, আর বলে এই পৃথিবীতে শুধু অবতাররা নয়, কমন ম্যানরাও আসে। এদিকে মুখার্জি বাড়িতে হুলুস তুলুস পড়ে গেছে। টটিনিকে তাড়ানোর জন্য ত্রিপর্ণা উঠে পড়ে লেগেছে। পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এটা কোনো লঙ্গরখানা নয় বা এটা কোনো অনাথ আশ্রম নয়, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে কোনো খাওয়া দাওয়া হবে না। একে তো টটিনির মন মেয়াদ খারাপ, সদ্য তার স্বামীকে হারিয়েছে, এখনো জানতে পারেনি পরশুরাম কোথায় আছে। এদিকে মুখার্জি বাড়ির কিছু মানুষ টটিনিকে একদমই সহ্য করতে পারেনি, তাই তো ছোট বড় আর পিঞ্চ করে কথা বলছে। টটিনিও ছাড়ার পাত্রী নয়। টটিনি চিৎকার করে তার কাকিমণিকে চুপ করিয়ে দেয়। তখনই প্রার্থনা তার মায়ের হয়ে কথা, ঠিক তখনই প্রাচী প্রার্থনাকে চুপ করিয়ে দেয়, কারণ তার দিদি টটিনিকে অপমান করছে, সে মেনে নিতে পারেনি। এদিকে মেয়ের অপমান হচ্ছে দেখে চুপ করে থাকতে পারেনি টটিনির মা, তাই তো ছুটে আসে। এদিকে ত্রিপর্ণা টটিনির মাকে দেখতে পেয়ে ছুটে যায় তার কাছে আর বলে 10 বছর মেয়ের সঙ্গে যোগাযোগ রাখুনি, কেন নিয়ে এসছো এই বাড়িতে, এই বাড়ি থেকে বিদেয় করো। টটিনির মা শুধু অবাক চোখে তাকিয়ে থাকে, তার মেয়ে অপমান। নন্দিনী দাঁড়িয়ে সবটাই শুনছিল আর সবাইকে চিৎকার করে উঠে বলে যে যার ঘরে যাও। ঠিক তখনই ওখানে ত্রিপর্ণা নন্দিনীর কাছে এসে বলে কেন চুপ করে দিতে চাইছো, কেন সকলকে নিজের ঘরে যেতে বলছো। আজকে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়তে হবে, ওকে এই বাড়ি থেকে বিদায় করতেই হবে। আর তখনই এসে যায় জিৎ মুখার্জি, এসে বলে কাকে বিদায় করার কথা বলছো। এদিকে ত্রিপর্ণার কথা শুনে জিৎ মুখার্জি টটিনিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। টটিনি শুধু অবাক চোখে তাকিয়েছে তার মায়ের দিকে, তার কাকার দিকে। এ কি দেখছে সে, এই বাড়িতে ছোট থেকে সে বড় হয়েছে। ওদিকে হাসপাতালের মধ্যে পরশুরাম উঠে বসে শীতলকে জানিয়ে দেয় যে টটিনি যদি গুলি করতো তাহলে আমি বাঁচতাম না, এই গুলিটা হয়তো অন্য কেউ করেছে। এদিকে শীতল বলে মানে। পরশুরামের কথা শীতল কিছুতেই বুঝতে পারছে না, পরশুরাম আসলে কি বলতে চাইছে, কি মিন করছে। শীতল পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তোমাকে টটিনি গুলি করেছে। এদিকে পরশুরাম বিশ্বাস করতে পারেনি, কারণ টটিনি তার পিছনে দাঁড়িয়েছিল। 2 2 4 অঙ্ক কিছুতেই মেলাতে পারছে না পরশুরাম, কারণ টটিনি যদি সোজাসুজি গুলি করতো এতক্ষণে পরশুরামের মৃত্যু হয়ে যেত। এইগুলি টটিনি করেনি, পরশুরাম বুঝতে পেরে যায়, আর শীতলকেও ভালো করে। এদিকে শীতল পরশুরামের সামনে জোর গলায় বলে দেয় টটিনি তোমাকে গুলি করেছিল, কারণ সেই জায়গায় কেউ ছিল না, আর সেখানকার স্টেটমেন্ট এটাই বলছে। পরশুরাম পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাকে অন্য কেউ মেরেছে, আর বিজিত কি করে তাহলে আমার বডি পেলো আর জলে ফেলে দিল। আজকে শীতল পরশুরামকে জানিয়ে দেয় যে সে ভীষণই তাকে ভালোবাসে, তাই তো মরণের থেকেও ফিরিয়ে এনেছে পরশুরামকে। এই কলেজ লাইফ থেকে শীতল পরশুরামকে ভালোবাসে। পরশুরাম এতদিন তাকে পাত্তা দেয়নি, আজ পরশুরাম তাকে জিজ্ঞাসা করে সত্যি তুমি কি আমাকে ভালোবাসো। এদিকে শীতল মাথা নাড়িয়ে সম্মতি জানায়, আর পরশুরাম তাকে জানিয়ে দেয় যে আমার একটা কাজ করে দাও, তুমি এখন টটিনিকে ফোন করে কথা বলো। এদিকে পরশুরামকে বারবার করে শীতল জানিয়ে দেয় যে আমি টটিনিকে ফোন করেছিলাম, তার সঙ্গে কথা বলেছি। ওদিকে পরশুরামও জানিয়ে দেয় যে তুমি ওকে ইউজ করেছো, কথা বলো। এদিকে শীতল পরশুরামকে জিজ্ঞাসা করে যে আমাকে টটিনিকে ফোন করে কি বলতে হবে। ওদিকে পরশুরাম জানিয়ে দেয় যে তুমি শুধু টটিনিকে জিজ্ঞাসা করবে আমাকে গুলি করার পরে সে কি অবস্থা। এদিকে টটিনির স্পেশাল ব্রাঞ্চের অফিসে মৈত্র স্যারকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে যখন পরশুরামকে 3-3টে গুলি করা হয়েছিল আমাকেও পেছন থেকে আঘাত করা হয়েছিল, নিশ্চয়ই এর পেছনে কেউ ছিল। এদিকে সৌরভ বুঝতে পেরে যায় যে কেঁচো খুলতে কেউটে বেড়ে যাবে, আর নন্দিনী বুঝতে পেরে যায় যে এটা মৈত্র স্যার আর সৌরভের চাল। টটিনি আঘাত লাগার কারণে মাটিতে লুটিয়ে পড়েছিল, সেই কারণে আজকে বেল পেল, পরিষ্কারভাবে জানিয়ে দেয় মৈত্র স্যারকে। এবারে নন্দিনী ভীষণই রেগে যায় মৈত্র স্যারের ওপর, কারণ টটিনিকে চাপ দিয়ে তার মুখ থেকে কথা বার করা হচ্ছে। নন্দিনী এবার ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে থাকে মৈত্র স্যারের সামনে আর বলে আপনারা আপনাদের মতো কি কেস ডায়েরি সাজাবেন নাকি, আমি যেটা বলবো সেটাই হবে। এদিকে মৈত্র স্যার জানিয়ে দেয় নন্দিনীকে এসব কথা কোর্টে হবে, আপনাকে আমি কিছু বলার জন্য বাধ্য নই। ঠিক তখনই সৌরভ বলে ওঠে এত দিদির ওকালতি দেখে বুঝতে পারছি না কি ব্যাপারটা। এদিকে নন্দিনী বলে আমি দিদি নয়, আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, মোটা টাকা নিয়ে আমি এই কেসটা লড়ছি। এদিকে নন্দিনীর মুখে একথা শুনে মৈত্র স্যার আর সৌরভ ভীষণই ভয় পেয়ে যায়, আর তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আর পারবে না টটিনিকে এইভাবে সৌরভ আর মৈত্র স্যার ফাঁসাতে। ওদিকে পরশুরাম ফোন করে টটিনির ফোনেতে। ওদিকে পরশুরামের চোখে জল, পুরো
পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে তার। এদিকে শীতল চুপচাপ দাঁড়িয়ে আছে আর পরশুরামের কথা শুনছে। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না টোটিনি আমার পিছনেই দাঁড়িয়েছিল। ওদিকে পরশুরাম আবারও ছদ্মবেশ নিয়ে বন্ডে সই করে বেরিয়ে যায়। ওদিকে পরশুরাম জানতে পেরে যায় যে বিজনলালের ভাড়া করা গুন্ডারা বিজনলালের কথা মতো পরশুরামের বডি নিয়ে জলে ফেলে দিয়েছিল, আর সৌরভ তাকে তিনটে গুলি করেছে সে কথাও জানতে পেরে যায়। তাই তো বিজনলালের ভাড়া করা গুন্ডাদের একের পর এক মারতে থাকে পরশুরাম। ওদিকে মৈত্রী কথা মতো সৌরভ পরশুরামের পেছনে ধাওয়া দেয়। কে ছদ্মবেশী মানুষটা? সামনে এসে দেখে সৌরভ এটা পরশুরাম, তাকে চিনতে পেরে যায়, আবারও তাকে মারার জন্য টার্গেট করে।